ও ও মা গো, কি আগে আগে ছেড়ে দাও। মা কালী দিব্যি বলছি, আর কোনোদিন খারাপ কাজ করবো না আমি, মাইরি বলছি। এই কোন সালা মিথ্যে কথা বলে? ওই আলোটা নিভিয়ে দাও না, ওই আলোটা নিভিয়ে দাও, গা যে পুড়ে যাচ্ছে। ও ও নেবাও নেবাও, ও গা পুড়ে যাচ্ছে। এ আর কি দেখছো? তোমাকে যখন ওই আলোর একেবারে ভেতরে নিয়ে যাব, তখন দেখবে তোমার শরীরটা ভয়ঙ্কর উত্তাপে আস্তে আস্তে গলে ধোঁয়া হয়ে যাবে। শেষ পর্যন্ত তোমার মগজটা কিছুক্ষণ টিকে থাকবে, যাতে যাতে সেই অবর্ণনীয় যন্ত্রণার প্রতিটি মুহূর্ত তুমি অনুভব করতে পারো। নাও, সময় হয়েছে, চলো এবার। না 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 না, আমি আমি কোথাও যাবো না। তোমার মানুষ হও, ভূত হও, প্রেত হও, যা খুশি হও, আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না, আমি বলে দিলুম। যদি তোমরা গায়ে হাত দিয়েছো না, আমি 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 এমন চিৎকার করবো, এই পাড়া শুদ্ধ লোক এখানে জড়ো হবে বলছি। বেশ তো, বেশ তো, চিৎকার করতে চাও তো করো, করো চিৎকার। এসো কমলা। বেঙ্গলি স্টোরি স্টেশন, আপনার অবসর সময়ের গল্পের সাথী। কিছু ভয়, কিছু রহস্য, কিছু নিছক মজা। আমরা আছি আপনাদের সাথে সর্বক্ষণ। আজ আপনারা আমাদের স্টেশনে শুনবেন প্রখ্যাত সাহিত্যিক মনোজ সেন রচিত একটি ভৌতিক কাহিনী, 16 নম্বর বসাক বাড়ি। বেঙ্গলি স্টোরি স্টেশন, your story partner. Choose life, not smoking and drinking. তাহলে শুরু করা যাক। বাগবাজারের বিমলকুণ্ডু স্ট্রিটে সকালবেলা কাগজ আসে 6:30 থেকে 7টার মধ্যে। ব্রজকিশোরবাবু 7টায় রোয়াকে কাগজ নিয়ে বসেন, ওঠেন 8টায়। গভীর মনোযোগ দিয়ে আগা পাঁচতলা পড়েন। সেই সময় কোনো রকম গোলযোগ হলে খুব বিরক্ত হন। সেদিন তিনি কোনো মতেই মনোসংযোগ অক্ষুণ্ণ রাখতে পারছিলেন না। তার কারণ, তিনি রোয়াকে এসে বসা পর্যন্ত দেখেছেন যে একজন মাঝবয়সী ভদ্রলোক উল্টো দিকের ফুটপাতের 16 নম্বর বাড়িটার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। মতলবটা কি? ব্রজকিশোরবাবুর বাড়ি 10 নম্বর, মাঝে মাত্র 2টো বাড়ি। লোকটির পরনে কালো প্যান্ট আর সাদা রঙের শার্ট, হাতে একটা পোর্টফোলিও ব্যাগ। হয় উকিল, নয়তো দালাল। 16 নম্বর সম্পর্কে কিছু জানবার থাকলে তাকে এসে জিজ্ঞাসা করলেই পারেন। তা তো নয়, রাস্তা দিয়ে যে লোকজন যাচ্ছে তাদের সঙ্গেও কথা বলছেন না। ব্যাপারটা কি? অমন করে সারাদিন দাঁড়িয়েই থাকবেন নাকি? শেষ পর্যন্ত আর কৌতূহল দমন করতে না পেরে ব্রজকিশোরবাবু লুঙ্গি সামলে রোয়াক থেকে নেমে রাস্তা পার হয়ে লোকটির সামনে গিয়ে উপস্থিত হলেন। জিজ্ঞাসা করলেন, আপনি কে? দেখছি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছেন, কি ব্যাপার? কোথায় যাবেন আপনি? ভদ্রলোক অত্যন্ত বিনয়ী। তিনি লজ্জিতভাবে বললেন, আমি বুঝতে পারছি যে এমনভাবে আমার দাঁড়িয়ে থাকা বেশ দৃষ্টিকটু লাগছে। আমার নাম সুকুমার হালদার, আমি ওই শেয়ার কেনাবেচা করে থাকি। আসলে আমি যেতে চাই 16 নম্বর বিমলকুণ্ডু স্ট্রিটে। ওই বাড়িটাই তো 16 নম্বর বিমলকুণ্ডু স্ট্রিট, তাই না? কিন্তু একটা গোলমাল হচ্ছে। গোলমাল? কিসের গোলমাল? না মানে আমি যার সঙ্গে দেখা করতে চাই তার নাম শ্রী হরিশঙ্কর রায়বর্মন, অথচ গেটে লেখা আছে অধীরচন্দ্র বসাক। এখানে আসবার আগে 2-4জন ভদ্রলোককে জিজ্ঞাসা করেছিলুম, সকলেই বললেন 16 নম্বর বসাক বাড়ি।
তাই এখানে ওই বাড়ি থেকে কারুর বেরোনোর জন্য অপেক্ষা করছিল। তাকে জিজ্ঞাসা করলেই নিশ্চিত হওয়া যেত যে আমি যে ঠিকানা পেয়েছি সেটা ঠিক নাকি ভুল। আপনি ঠিক ঠিকানাই পেয়েছেন। ওই বাড়িটা কিছুদিন আগে পর্যন্ত অধীরচন্দ্র বসাকের বংশধরদেরই ছিল। তিনি প্রায় 100 বছর আগে বাড়িটা বানিয়েছিলেন। তার বর্তমান বংশধরদের এত পুরনো সাবেকি ডিজাইনের বাংলো টাইপের বাড়ি পছন্দ হচ্ছিল না, তাই বছরখানেক আগে বাড়ি বিক্রি করে তারা নিউ আলিপুরে ফ্ল্যাট কিনে চলে গেছে। এখন যিনি মালিক তার নাম হরিবাবুই বটে। তিনি গেটের নেমপ্লেটটা আর পাল্টাননি, আর পাড়ার লোকেরাও এতদিনে অভ্যস্ত বসাক বাড়ি নামটাই চালিয়ে যাচ্ছে। কাজেই আপনি সামনের বাড়িতে যেতে পারেন। আগে হ্যাঁ, তাই যাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। তবে যদি কিছু মনে না করেন তো আপনাকে আরেকটু বিরক্ত করতে পারি? কি ব্যাপারে বলুন তো? মানে এই হরিশঙ্কর রায়বর্মন বাবু সম্পর্কে আপনি কিছু জানেন কি না? শুনেছি উনি খুব বড় লোক, তার উপরে ভীষণ রাশভারী। ওকে আমার ক্লায়েন্ট করতে পারলে আমার খুব সুবিধে হতো। কাজেই ওর সঙ্গে কথাবার্তা বলবো বলে এসেছিলুম। তবে এ বিষয়ে একেবারে কিছু না জেনে কথা বলতে যেতে একটু নার্ভাস লাগছে। আপনি যদি সে বিষয়ে আমাকে কিছু বলে দেন, এই আর কি। বুঝতে পেরেছি। চলুন আমার বাড়ির রোয়াকে ছায় এসে বসুন। রোদটা বাড়ছে তো। হরিবাবু সম্পর্কে আমি যতটুকু জানি সব বলবো আপনাকে। হরিশঙ্কর বাবু আদতে ত্রিপুরার লোক। ওর পৈতৃক বাড়ি আগরতলায়, মেলার মাঠের পাশে। এ পাড়ার বাড়িটা কিনে এখানে আসেন বছর 5 আগে। পরিবার বলতে উনি আর ওনার স্ত্রী। ওনার স্ত্রীর নাম বোধহয় অন্নপূর্ণা। ওরা বড় লোক না গরিব লোক তা ঠিক আমি জানি না, তবে এটা জানি যে ওরা আদ্যান্ত সজ্জন আর শ্রদ্ধেয়। দুজনে কেউ গালগপ্প করতে ভালোবাসেন না, তবে দুজনের ব্যবহারে এমন একটা আভিজাত্য আছে যে ওদের সঙ্গে থেবড়ে বসে পরনিন্দা পরচর্চা করবার কথাও কেউ চিন্তাই করতে পারে না। দুঃখের কথা, হরিবাবু ইদানিং বেশ অসুস্থ হয়ে পড়েছেন। তা অবশ্য হতেই পারেন, বয়স তো কম হলো না। 90 পার হয়ে গেছে। চোখে একেবারেই দেখতে পান না। তাছাড়া নানা রকম বার্ধক্যজনিত রোগে প্রায় শয্যাশায়ী। তবে ওনার স্ত্রী 80 পেরিয়েও বেশ শক্ত সমর্থই আছেন। দুজনের মাথা এখনো বেশ পরিষ্কার। ওর ছেলেপুলে? ওর বোধ হয় একটিই ছেলে। সে মনে হয় বিদেশেই থাকে। আমি একবার ওকে জিজ্ঞাসা করেছিলাম যে অত বড় বাড়িতে একটি মাত্র মাঝবয়সী কাজের মেয়ে কমলার ভরসায় থাকতে ভয় করে কিনা। অন্তত একজন দারোয়ান তো রাখা যায়। তা উনি বলেছিলেন যে ওদের ছেলে থাকতে ভয়ের কোনো কারণ নেই। অথচ মজা কি জানেন? সেই ছেলে কি গত 5 বছরে আমরা মানে পাড়ার লোকেরা কোনোদিনই দেখিনি। সে কখনোই বাবা মাকে দেখতে আসে না। তাই আমাদের সকলেরই ধারণা যে সেই ছেলে বিদেশে থাকে এবং এত বড় চাকরি করে যে ছুটিই পায় না। ওখান থেকেই হরিবাবুদের নিরাপত্তার ব্যাপারটা নিশ্চিত করে থাকে। উনি কখনো বার্মা মানে আজকাল যাকে মিয়ানমার বলে সেখানে ছিলেন? একদিন কথায় কথায় বলেছিলেন বটে যে বার্মায় ওনার শ্বশুর বাড়ি। ওর স্ত্রীর ওইখানেই জন্ম, ওইখানেই পড়াশোনা। তবেই আপনি তো অনেক কিছুই জানেন দেখছি। না না, ও কিছু না। ওনার শেয়ারের ব্যাপারে খোঁজ খবর করতে গিয়ে দেখেছি ও স্ত্রীর নামে শেয়ারগুলো বার্মার এক দালালের মাধ্যমে কেনা। আর একটা কথা, মানে উনি কি খুব কিপটে টাইপের লোক? জানি না মশাই,
তবে আমাদের পাড়ার পুজো বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে ভালোই চাঁদা দেন, আর সন্তুষ্ট চিত্তেই দেন। আচ্ছা, আর একটা শেষ প্রশ্ন। আচ্ছা, উনি আগরতলা ছেড়ে একেবারে শেষ বয়সে এখানে এলেন কেন? এরকম ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করবার দুঃসাহস আমার কোনো দিনই হয়নি, কাজেই আপনার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। সুকুমার হালদার তার স্বভাবসিদ্ধ বিনয়ের সাথে বললেন, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে, আমার খুব উপকার করলেন আপনি। সুকুমার হালদার বসাক বাড়িতে ঢোকার পরেও ব্রজকিশোরবাবু রোয়াকেই বসে রইলেন। বোধহয় সুকুমার কতক্ষণ ও বাড়িতে টিকে থাকতে পারেন সেটাই দেখবার জন্য। সুকুমার তাকে হতাশ করেননি। মিনিট 15-এর মধ্যেই বেজার মুখ করে কপালের ঘাম মুছতে মুছতে তাকে বেরিয়ে আসতে দেখা গেল। ব্রজকিশোরবাবুকে দেখে প্লান হাসলেন। পাত্তাই দিলেন না। আমি ডিটেলসে কিছু বলে ওঠার আগেই জানিয়ে দিলেন যে ওনার সমস্ত সম্পত্তির ম্যানেজমেন্টের ভার নাকি ফক্স অ্যান্ড ঘোষালের ওপর দেওয়া আছে। কাজেই আমার বাক্যবায় করে কোনো লাভ নেই। ঠিকই, কোথায় ফক্স অ্যান্ড ঘোষাল আর কোথায় আমি, তাই প্রত্যাপাট উঠেই চলে এসেছি। ভালোই করেছেন। মিসেস চা খাওয়াননি? অফার করেছিলেন, আমি আর খাইনি। কি হবে সময় নষ্ট করে? এই ঘটনার ঠিক 2-3 দিন বাদে পাড়ার পার্কে বৈকালিক ভ্রমণ সেরে বাড়ি ফিরছিলেন ব্রজকিশোরবাবু। তখন সন্ধে হয়ে এসেছে। দিনের আলোটি পশ্চিম আকাশে তখন গড়িমসি করছে। যাওয়ার ইচ্ছে একেবারেই নেই। সেই আলোয় দূর থেকে দেখলেন যে সুকুমার হালদার একটি লোককে 16 নম্বর বাড়িটা দেখিয়ে দিয়েই ভয়ে ভয়ে এদিক ওদিক তাকিয়ে হন হন করে হেঁটে বড় রাস্তার দিকে চলে গেল। ব্রজকিশোরবাবুর ব্যাপারটা একেবারেই ভালো লাগলো না। তার মনে হলো যেন সুকুমার হালদার পালিয়ে গেল। কেন? তার উপরে তার সঙ্গের লোকটির চেহারাও যেন কেমন সন্দেহজনক। লোকটির বয়স 50-এর কাছাকাছি, তার বেশিও হতে পারে। মোটাসোটা শরীর, চোখে বাহারে ফ্রেমের চশমা, কানের তলা পর্যন্ত মোটা ঝুলপি, মাথায় চকচকে কালো চুলে অ্যালবার্ট কাটা, পরনে সবুজ রঙের প্যান্ট আর বড় বড় লাল ফুলের ছাপওয়ালা হাওয়াই শার্ট, বাঁ হাতে একটা মোটা ফাইল। তার বয়সের সঙ্গে একেবারে বেমানান চ্যাংড়া ছেলেদের ভঙ্গিতে হেঁটে রাস্তা পার হয়ে লোকটি 16 নম্বরের গেট খুলে ভেতরে ঢুকে গেল। ব্রজকিশোরবাবু চিন্তিতভাবে বাড়িতে ঢুকে কাজের মেয়ে বিনুকে ডেকে বললেন রোয়াকে একটা ইজি চেয়ার আর বিকেলের জলখাবারটা দিয়ে যেতে। পাড়ায় একটা সন্দেহজনক ব্যাপার ঘটতে যাচ্ছে, হয়তো পুলিশ টুলিশ ডাকতে হতে পারে। এখন কি আর ঘরে বসে টিভি দেখা উচিত? নজর তো রাখতেই হবে। কাজেই রোয়াকে আজকে সন্ধেটা কাটাতে হবে মনে হচ্ছে। আর তার জন্য যদি অনেকক্ষণ বসে থাকতে হয় তো থাকা যাবে। 16 নম্বরের সদর দরজা খুলে দিল কমলা। তার মুখ দেখে একবারও মনে হলো না যে এই সময় একজন অতিথিকে দেখে সে কিছুমাত্র আশ্চর্য হয়েছে। দরজা খুলে হাসি মুখে নবাগতকে ভিতরে নিয়ে এলো। বাড়িটা একটা বড় উঠোনের চারদিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, পরপর ঘর। কমলা পথ দেখিয়ে শিবনাথকে হরিশঙ্করের শোবার ঘরের দিকে নিয়ে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে বলল, দাদামশাই, একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। একটি প্রকাণ্ড পালঙ্কের একপাশে সাদা সুতির চাদর মুড়ি দিয়ে হরিশঙ্কর রায়বর্মন শুয়েছিলেন। চোখে মোটা ফ্রেমের কালো চশমা। উঠে বসে বললেন, কে? অতিথি ঘরের ভিতর ঢুকে এলো। বলল, নমস্কার জ্যাঠামশাই, আমার নাম শিবনাথ, শিবনাথ তরফদার। আপনার আমাকে মনে আছে? হ্যাঁ, মনে পড়ে। তুমি আগরতলায় থাকো বা থাকতে। তোমার একটা ট্রাভেল এজেন্সি ছিল, যতদূর মনে পড়ে তার নাম ছিল
গ্র্যান্ড ওয়ার্ল্ড ট্রাভেলস, তাই তো? আরে আমি আর এখন আগরতলায় থাকি না জ্যাঠামশাই। আপনি কলকাতায় আসার ওই মাস ছয়েক আগে আমিও এখানে চলে আসি, বুঝলেন। এখান থেকেই গ্র্যান্ড ওয়ার্ল্ড ট্রাভেলস চালাই। তবে আপনার দেখছি দারুণ স্মৃতিশক্তি মাইরি, পুরনো দিনের সব কথাই মনে রেখে দিয়েছেন। হ্যাঁ, আমার চোখ দুটো চলে যাওয়ার পর দেখছি আমার স্মৃতিশক্তি খুব বেড়ে গেছে। তা শিবনাথ, তুমি কি আমার কুশল সংবাদ নেবার জন্য এখানে এসেছো, নাকি অন্য কোনো দরকার আছে? জানলার বাইরে তখন রাত ঘনিয়ে আসছে। প্রকাণ্ড ঘরটার কোনায় কোনায় অন্ধকার জমাট বেঁধে উঠেছে। শিবনাথের কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। অথচ শিবনাথ ভয় পাওয়ার লোক নয়। জীবনে সে কাউকে বা কোনো কিছুকে ভয় পায়নি। 2-5টা যে খুনটুন করেছে সেসব কোনো ব্যাপার নয়। একবার একটি মেয়েকে ধর্ষণ করে গলা টিপে মেরে তার পাশে শুয়ে সে সারা রাত ঘুমিয়ে ভোর রাত্রে হৃষ্টচিত্রে বাড়ি ফিরে গেছে, কোনো অসুবিধা হয়নি। কিন্তু আজ তার শরীর আর মন দুই বলছে এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে। এর জমাট বেঁধে আসা অন্ধকারের মধ্যে কোথাও একটা ভয়ঙ্কর বিপদ লুকিয়ে আছে। তবে খামোকা ভয় পেলে চলবে না, অনেক টাকার ব্যাপার। পকেট থেকে একটা ছোট কিন্তু শক্তিশালী টর্চ বার করে ঘরের দেওয়াল আর ছাদটা দেখে নিল শিবনাথ। না, কোথাও সিসিটিভি ক্যামেরা লাগানো নেই। এর একমাত্র ছেলে কয়েক বছর আগেই মারা গেছে। তাহলে বোধহয় অন্য কেউ বিদেশে বসে এদের ওপর নজর রাখে, তাকেই উনি ছেলের মতো দেখেন। কিন্তু নজর রাখে কি করে? ওই কাজের মেয়েটি যেন কেমন, ঠিক বোঝা গেল না, কিন্তু খটকা একটা আছে। সে দরজা খুলে দিয়ে এমনভাবে হাসলো যেন এই সময় শিবনাথের আশাটা সে আশাই করেছিল। কেন? তবে কি কেউ তাকে খবর দিয়ে দিয়েছে? কে দেবে? একমাত্র সুকুমার ছাড়া তো কেউ হতে পারে না। এটা তো সুকুমার ঠিক কাজ করেনি। তবে হরিবাবুর কথা শুনে বোঝা যাচ্ছে যে তিনি কিছুই সন্দেহ করেননি। এইসব ভাবতে ভাবতে শিবনাথ অন্যমনস্কভাবে বলল, হ্যাঁ, আপনাদের কুশল সংবাদ তো আছেই, আর তাছাড়া কাজের কথাও আছে কিছু। আমার এই বয়সে আবার কুশল সংবাদ কি? বেঁচে যে আছি সেটাই তো কুশল সংবাদ। হ্যাঁ, তা তো বটেই। তবে দেশ ছেড়ে এই শেষ বয়সে এখানে এলেন কেন মেসোমশাই? এই সরি, জ্যাঠামশাই। আর নিশ্চয়ই চিকিৎসার জন্য। সেটাই আসল কারণ। হ্যাঁ, তা ঠিক। তবে তবে আরও একটা কারণ আছে, তোমাকে বলতে দ্বিধা নেই। তুমি তো আমার দেশের লোক। কত বছরের পরিচয় বলো তো? হ্যাঁ, তা অনেক বছর তো হলো, কিন্তু কারণটা যদি বলেন। হ্যাঁ, আচ্ছা, তুমি কি জানতে যে আমাদের বাড়িতে একটা মহামূল্যবান জিনিস আছে? সেটার ওপরে যদি কারো নজর পড়ে তাহলে আগরতলার মতো খোলামেলা শহরে সেটাকে বাঁচিয়ে রাখা আমার পক্ষে সম্ভব হতো না। তাও যদি আমার ছেলেটা আমার সঙ্গে থাকতো তাহলে একটা ভরসা ছিল। কেন যে ঘর ছেড়ে চলে গেল। আমি ওকে ত্যায্য পুত্র করেছি, সে যাকে। এখন ওই জিনিসটা কলকাতায় নিয়ে এসেছি। কোনো বিদেশি মিউজিয়ামে বিক্রি করে দেওয়ার ইচ্ছে আছে। আমার অ্যাটর্নি ফক্স অ্যান্ড ঘোষালের ওপরে সেই ভার দিয়েছি। ওরা চেষ্টা করছে। তবে জানোই তো, এসব ব্যাপারে সময় লাগে।
শিবনাথ এটা একেবারেই আশা করেনি। গলাটা যথাসাধ্য অকম্পিত রেখে বলল, আচ্ছা, কোন মহামূল্যবান জিনিস? আসলে আমি তো ঠিক জানি না, আর জানেনি তো এসব ব্যাপারে আমার তেমন কোনো ইন্টারেস্ট নেই। তুমি জানো না? না, এটা একটা সোনার বুদ্ধ মূর্তি, সারা গায়ে চুনি, মানে রুবি, পান্না আর হীরের কারুকার্য, ইঞ্চি 10 উঁচু হবে। এখন এটার বাজারে দাম হবে কয়েক কোটি টাকা। অথচ মজা কি জানো? আজ থেকে প্রায় 65 বছর আগে যখন আমার শ্বশুর মশাই তার মেয়েকে, মানে আমার স্ত্রীকে বিয়েতে যৌতুক দিয়েছিলেন, তখন বারমাইয়ের দাম ছিল মাত্র কয়েক হাজার টাকা। আমাদের বসবার ঘরে একটা কাঁচের আলমারিতে চীনেমাটির পুতুল টুতুলের সঙ্গে সাজানো ছিল। এটা নিয়ে কেউ মাথা ঘামাতো না। সবাই জানতো কতগুলো জুটো কাঁচের স্টোন বসানো, সোনালি রং করা একটা সস্তার মূর্তি। কয়েক কোটি টাকা? বলে কি? এ জানলে তো আরো একটু বেশি তৈরি হয়ে আসা যেত। সুকুমার হালদার একদম অপদার্থ। কোথায় কোটি টাকার অ্যান্টিক আর কোথায় লাখ টাকার শেয়ারের কাগজ। ইডিয়েট। কালকেই লাথি মেরে বেটাকে তাড়াতে হবে। শিবনাথ মনে মনে সমস্ত প্ল্যানটা ঝটপট ঢেলে সাজাতে শুরু করলো। হরিশঙ্কর তখন বলে চলেছেন, এটা যে আসলে কি সেটা আমি জানতে পারি রামপ্রসাদ গুপ্তার কাছ থেকে। রামপ্রসাদকে তো চেনোই, চারিপাড়া পোস্ট অফিসের কাছে ওর গয়নার দোকান। হ্যাঁ, ওকে একটা সোনার হার বানাতে দিয়েছিল। আমার বাড়িতে এসেছিল সেটা ডেলিভারি দিতে। আমার স্ত্রী তখন বসবার ঘরে বসে কাঁচের আলমারির জিনিসগুলো ওই সেন্টার টেবিলের ওপরে রেখে পরিষ্কার করছিলেন। হরিশঙ্কর আরো কিছু বলতেন, কিন্তু তার আগেই শিবনাথ বাধা দিয়ে বলল, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সেটা এখন আছে কোথায়? ওই ফক্স অ্যান্ড ঘোষালের অফিসে? তুমি কি পাগল নাকি? এই জিনিস কি অন্যের হেফাজতে রাখা যায়? এমনিতেই তো কলকাতাতেই জানাজানি হয়ে গেছে। গত 3 মাসে 2 জন এসেছিল ওটা চুরি করতে। অবশ্য পারেনি। ভাগ্যিস কমলা ছিল, এমন চেঁচামেচি জুড়ে দিল যে যে সে তারা পালিয়েই গেল। ওটা এই বাড়িতেই রেখেছেন? সেটা ভালো করেননি। আর কোনো ব্যাংকে লকারে রাখা উচিত ছিল। হ্যাঁ, তা তো ছিলই, কিন্তু যা দিনকাল পড়েছে আমি এখন ব্যাংকওয়ালাদেরও বিশ্বাস করি না। তাছাড়া ব্যাংকে দৌড়দৌড়ি করবে কি? ছেলেটা চলে যাওয়ার পরেই আমার চোখ দুটো গেল। কেন যে ছেলেটা এমনভাবে চলে গেল? আমি তো ওর বিদেশ যাওয়া নিয়ে তেমনভাবে কোনো আপত্তি করিনি কোনোদিন, আর কোনোদিন যোগাযোগও করল না। এখন আমার ভরসা বলতে আমার জ্যাঠতুতো ভাইয়ের ছেলে, সে শিকাগোতে থাকে, সেই আমাদের খোঁজ খবর নেয়। শিবনাথ ঠোঁট টিপে হাসল, ভাবল, যাক, ঠিকই অনুমান করেছিলাম। ছেলের ব্যাপারটা তাহলে এই। সত্যি বিষ্ণু চলে যাওয়াটা আমার কাছে একটা বিরাট রহস্য। আমরা যখন শিলং থেকে চেরাপুঞ্জি যাই তখন ওর এই মতলবের কথা না গুণাক করে টের পাইনি আমি। চেরাপুঞ্জি পৌঁছে তার পরদিনই মাঝরাত্রে ট্যাক্সি ডেকে চলে গেল। হোটেলের রিসেপশনে বলে গেল শিলং এয়ারপোর্টে যাচ্ছি, কি একটা এমার্জেন্সি দরকার আছে। আমাকেও কিছু বলে গেল না। হ্যাঁ, এই গল্পটা তুমি আমাকে আগেও বলেছ। শিবনাথ বুঝতে পারল না যে কথাটার মধ্যে কোনো শ্লেষ আছে কিনা। তার মনে হলো
শ্লেষ বোধহয় নেই। বুড়ো যেরকম গড় করে সব গোপন কথা বলে যাচ্ছে, তাতে বিষ্ণু শঙ্করের সপরিবারে হাপিস হয়ে যাওয়ার পেছনে তার কোনো যোগ আছে সেরকম সন্দেহ তার থাকতেই পারে না। তবে তখন আর সেসব চিন্তা করবার সময় নেই। তার মনের ভেতরের ভয়টা আরও একটু চেপে বসেছে। তার অন্তরাত্মা বলছে যত তাড়াতাড়ি হয় কাজ ছেড়ে এখান থেকে পালাতে হবে। তাই এক্ষুনি জানতে হবে যে মালটা বাড়ির কোথায় আছে। বুড়ো যখন ব্যার করে সব কথাই বলে যাচ্ছেন, তখন এই কথাটাও বলবেন বলেই মনে হয়। এই ঘরে তো সিন্ধুক টিন্দুক কিছুই নেই, থাকার মধ্যে হলদে রঙের একটা কাঠের দেওয়াল আলমারি। তবে কোথায় সেটা যদি না বলেন, তখন অন্য রাস্তা বের করতে হবে। ঠিক সেই সময় হরিশঙ্কর বললেন, কি শিবনাথ, ঘরে আছো নাকি? হ্যাঁ জ্যাঠামশাই, আছি। কিছু ভাবছো? চুপচাপ কেন? কি ভাবছি সেটা আপনাকে বললে আপনি আমার উপর অসন্তুষ্ট হবেন, ভাববেন আমি অনধিকার চর্চা করছি। কি যে বলো, অনধিকার চর্চা আবার কি? তুমি নিশ্চিন্তে বলো, কি ভাবছিলে? আমি ভাবছিলাম আপনার নিরাপত্তার কথা। দেখুন, আপনার কথা শুনে আমার মনে হলো আপনি খুব সাবধানী লোক। তার মানে ওই মূর্তিটা আপনি যথাসাধ্য নিজের হাতের কাছেই রাখবেন। অথচ এ ঘরে ওই একটা কাঠের দেয়াল আলমারি ছাড়া তো আর কোনো রাখবার জায়গাও দেখছি না। তাই এটা ঠিক হচ্ছে না। অন্তত একটা লোহার সিন্দুক থাকা উচিত। আপনি যদি বলেন তাহলে আমি ছোট থেকে একটা কিনে এনে দিতে পারি। আরে না না, তার কোনো দরকার হবে না। ওটা একটা জেসে কাঠের আলমারি ভেবো না। 2 ইঞ্চি মোটা লোহার মতো কাঠ, ভেতরে 1 জ মোটা স্টিলের লাইনিং দেয়া। ওটার ওপর কামানের গোলা মারলেও ওটা টসকাবে না। তাহলে এখন প্রশ্ন, আলমারির চাবিটা কোথায়? সেটা জানতে পারলে 3 জনকে খুন করে আলমারি খুলে মূর্তিটা নিয়ে বেরিয়ে যেতে তার 5 মিনিট সময় লাগবে না। হরিশঙ্কর যেন প্রশ্নটা আঁচ করে ফেললেন। বললেন, ওটা খোলাও খুব সহজ ব্যাপার নয়। 2টো চাবি লাগে খুলতে, একটার পর আর একটা। কোনটার পর কোনটা সেটা জানেন একমাত্র তোমার জ্যাঠিমা। তুমি তো জানো নিশ্চয়ই যে তিনি একজন খুব কঠিন ধাতুর মহিলা। মরে গেলেও কাউকেই সেই গোপন তথ্যটি জানাবেন না। শিবনাথ প্রায় বলেই ফেলেছিল সেটা পরে দেখা যাবে, কিন্তু ভাগ্যক্রমে ঠিক সেই সময় কমলা নিঃশব্দে ঢুকে একটা ট্রেতে 1 প্লেট লুচি আর কষা মাংস এনে শিবনাথের চেয়ারের পাশে একটা ছোট্ট টেবিলের ওপর ঠক করে রাখলো। শিবনাথ প্রায় চমকে উঠে ঘুরে বসতে গিয়ে তার হাতটা কমলার হাতের সঙ্গে লেগে গেল। কমলার হাতটা যেন বরফের মতো ঠান্ডা। শিউরে উঠল শিবনাথ, কিন্তু আর কিছু ভাববার আগেই কমলা মিষ্টি হেসে বলল, এটা খেয়ে নিন, দিদিমা আপনার জন্য বানিয়েছেন। লুচি মাংস এনেছো? আচ্ছা, নাও নাও শিবনাথ, আগে গরম গরম খেয়ে নাও, তারপরে কথা হবে। শিবনাথের খাওয়া দাওয়া যখন প্রায় শেষ হয়ে এসেছে, হঠাৎ দরজার কাছে অন্নপূর্ণার গলা শোনা গেল। কি খেয়েছে? হ্যাঁ, খেয়েছে। খেয়েছে? খেয়েছে মানে কি? লুচি মাংস না কোনো ঢপ? কিন্তু ঢপ হলে কিসের ঢপ? বুড়ো বুড়ির মনে কি কোনো অভিসন্ধি আছে? না, তা যদি হয় তবে তো দেখছি আর বেশি দেরি করা চলবে না, একটু একটা অ্যাকশন নিতে হবে। অনু, শিবনাথ বুদ্ধ মূর্তিটা একবার দেখতে চায়, ওকে একবার দেখাও না। শিবনাথ চেয়ার ছেড়ে উঠছিল, কিন্তু আবার বসে পড়ল। কার মুখ দেখে উঠেছে আজ?
সব কিছু যে না চাইতেই হাতে এসে যাচ্ছে। কোনো খুন খারাপির তো দরকারই নেই। মূর্তিটা একবার হাতে এলে তাকে আর ঠেকাই কে? সোজা দরজা খুলে বেরিয়ে গেলে কেউ আটকাতে পারবে? যদি কেউ ঠেকাতে আসে তবে তার অদ্যই শেষ রজনী। ওই কাজের মেয়েটা যদি চেঁচাতে যায় তবে ওর চেঁচানি চিরকালের জন্য বন্ধ করে দেওয়াটা কোনো ব্যাপারই নয়। হরিশঙ্করের কথা শুনে অন্নপূর্ণা প্রায় অন্ধকার ঘরের এক কোণায় চলে গেলেন। একটু পরেই ঠুন ঠুন শব্দে শোনা গেল কিছু চাবি নিলেন। আলমারিটা ঘরে ঢোকার দরজার ঠিক উল্টো দিকেই। উঠোন থেকে আসা ম্লান আলোয় অস্পষ্ট দেখা যাচ্ছিল। অন্নপূর্ণা যখন আলমারিটা খুলতে শুরু করলেন, শিবনাথ যথাসাধ্য নিঃশব্দে প্যান্টের পকেট থেকে ফ্লিপ ড্যাগারটা বের করতে করতে তার পিছনে গিয়ে দাঁড়ালো। ঠিক তখনই উঠোন থেকে আসা আলোটা ঝপ করে কমে গিয়ে সমস্ত ঘরটা অন্ধকার হয়ে গেল। তার পেছনে যে কেউ এসে দাঁড়িয়েছে সেটা দেখে নেওয়ার জন্য ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকাতেই শিবনাথের বুকের রক্ত হিম হয়ে গেল। দেখা গেল কাজের মেয়ে কমলা কখন নিঃশব্দে এসে দাঁড়িয়েছে দরজায়। আলোটা পেছনে থাকায় তার নাক মুখ কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু অন্ধকারে তার চোখ দুটো হিংস্র মাংসাশী সাপদের চোখের মতো একটা নীলাভ সবুজ দুটিতে জ্বলছে। সর্বনাশ! হ্যাঁ, এখন এখন কি করা কর্তব্য? সেটা ঠিক করে ওঠার আগেই অন্নপূর্ণা বললেন, আলমারিটা খুলে দিয়েছি শিবনাথ, বুদ্ধ মূর্তিটা দেখে নাও। চিন্তিত শিবনাথ চমকে উঠে মুখ ঘুরিয়ে বিস্ফারিত চোখে আলমারিটার দিকে তাকাতেই তার ভেতর থেকে একটা প্রচণ্ড তীব্র আলো ক্ষিপ্ত একপাল নেকড়ের মতো তার উপর যেন ঝাঁপিয়ে পড়ল। সেই আলোর অভিঘাতে শিবনাথ ছিটকে মেঝের উপরে পড়ে ব্যথায় কাতরে উঠল। ও জেঠিমা, এত আলো এলো কোত্থেকে? আরে বাবা, কিছুই যে ঠিক করে দেখতে পাচ্ছি না আমি। এই প্রশ্নের উত্তর দিল এক পুরুষ কণ্ঠ। যেখান থেকে আলোটা আসছে সেখানেই তুমি যাবে শিবনাথ, গেলেই বুঝতে পারবে। তার মানে কে 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 তুমি? তার মানে বুঝতে পারলে না? ওই আলো যেখান থেকে আসছে সেখানেই তুমি যাবে এখন। আর আমি আমার গলাটা ভুলে গেলে শিবনাথ? চিনতে পারলে না? আমি বিষ্ণু, তোমার প্রাণের বন্ধু, বিষ্ণু শঙ্কর রায়বর্মন। বিষ্ণু? বিষ্ণু? এই, না না না, হতে পারে না, হতে পারে না। আমি নিজের হাতে না 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 না, বিষ্ণু মরে গেছে, মরে গেছে ও। তোমার তাই ধারণা, সেটা ঠিক নাও হতে পারে। তুমি যে লোহার স্প্যানার দিয়ে পেছন থেকে মেরে আমার মাথা ফাটিয়ে দিয়ে আমাকে খাদের মধ্যে ফেলে দিয়েছিলে, কাজটা হয়তো পরিষ্কার হয়নি। আমিও এসেছি ঠাকুরপো, তোমাকে নিয়ে যাওয়ার জন্যে। ওরে বাবা, এই যে বৌদির গলা! না 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 না, আমি কোথাও যাবো না, কোথাও যাবো না। তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আমিও তো তোমাকে বলেছিলাম আমাকে ছেড়ে দিতে। আমার সেই অনুরোধে তুমি কান দিয়েছিলে। তোমার ইচ্ছে মতো সব জঘন্য কাজ শেষ করে আমার গলা টিপে ধরেছিলে। তারপরে মরে গিয়েছি ভেবে বিষ্ণুর পেছনে ছুঁড়ে দিয়েছিলে। আমার ছেলেটাকে পর্যন্ত রেয়াত করনি, ওই খাদে ফেলে দিয়েছিলে। আজ তোমার নাকি কান্নায় গলে গিয়ে তোমাকে ছেড়ে দেব? তার কোনো কারণ আছে কি? ও মা গো, কি আগে আগে ছেড়ে দাও। মা কালী দিব্যি বলছি, আর কোনোদিন খারাপ কাজ করবো না আমি, মাইরি বলছি। কোন সালা মিথ্যে কথা বলে? ওই আলোটা নিভিয়ে দাও না, ওই আলোটা নিভিয়ে দাও। আর গা যে পুড়ে যাচ্ছে। ও নেবাও নেবাও, ও গা পুড়ে যাচ্ছে। এ আর কি দেখছো?
তোমাকে যখন ওই আলোর একেবারে ভেতরে নিয়ে যাব, তখন দেখবে তোমার শরীরটা ভয়ঙ্কর উত্তাপে আস্তে আস্তে গলে ধোঁয়া হয়ে যাবে। শেষ পর্যন্ত তোমার মগজটা কিছুক্ষণ টিকে থাকবে, যাতে যাতে সেই অবর্ণনীয় যন্ত্রণার প্রতিটি মুহূর্ত তুমি অনুভব করতে পারো। নাও, সময় হয়েছে, চলো এবার। না 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 না, আমি আমি কোথাও যাবো না। তোমরা মানুষ হও, ভূত হও, প্রেত হও, যা খুশি হও, আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না, আমি বলে দিলুম। যদি 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 তোমরা গায়ে হাত দিয়েছো না, আমি 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 এমন চিৎকার করবো, এই পাড়া শুদ্ধ লোক এখানে জড়ো হবে বলছি। বেশ তো, বেশ তো, চিৎকার করতে চাও তো করো, করো চিৎকার। এসো কমলা। পর মুহূর্তেই কেউ শিবনাথের মোটা সোটা শরীরটা শূন্যে তুলে নিল আর অবলীলাক্রমে ছুঁড়ে দিল আলমারির ভেতরে। সেখানে একটা ভয়ঙ্কর বুক ফাটা আর্তনাদ যেন দূর থেকে আরো দূরে চলে গেল। অন্নপূর্ণা আলমারির পাল্লা দুটো বন্ধ করে দিলেন। এতদিনে একটা বিভীষিকা শেষ হলো, এবার আমরা যেতে পারি। আমি এখন কি করব দাদামশাই? আমরা যতদিন আছি ততদিন থাকতে পারো, তারপরে যেখান থেকে এসেছো সেখানেই চলে যেও। অথবা তোমার দাদাবাবুর সঙ্গে কথা বলে নাও, তিনিই তো তোমাকে এনেছেন, তিনি যা বলবেন তাই হবে। ব্রজকিশোরবাবুর অপেক্ষা করতে করতে বিকেল গড়িয়ে রাত হয়ে গেল। বসাক বাড়ি থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না, কেউ বেরোলোও না। রংচঙে জামা পরা লোকটা তাহলে রাতের খাওয়াটা সেরেই বেরোবে, বা রাত্রিটা থেকেও যেতে পারে। তাহলে আর বসে থেকে লাভ কি? ব্রজকিশোরবাবু ইজি চেয়ার ছেড়ে উঠেই পড়লেন। এখানেই শেষ হলো প্রখ্যাত সাহিত্যিক মনোজ সেন রচিত সমাপ্তি গল্পের অনুকরণে 16 নম্বর বসাক বাড়ি। গল্প পাঠে ছিল অর্পণ দত্ত, ব্রজকিশোরের ভূমিকায় মনোহর মণ্ডল, সুকুমার হালদার, সৌভিক পাইন, হরিশঙ্কর ও বিষ্ণুশঙ্কর রায়বর্মনের ভূমিকায় তন্ময় দাস, শিবনাথ, শান্তনু দত্ত, কমলা, স্নেহা লাহা, অন্নপূর্ণা ও বিষ্ণু শঙ্করের স্ত্রীর ভূমিকায় দীপিকা। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে বেঙ্গলি স্টোরি স্টেশন। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্পে গল্পে থাকবেন। ধন্যবাদ।